আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সঙ্গে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশের কোথাও আজ শাওয়ালের চাঁদ না দেখা গেলে সোমবার পবিত্র ঈদ উল ফিতর চূড়ান্ত হবে কিছুক্ষণের মধ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে। দেশে একদিনে এ যাবৎকালের সর্বোচ্চ ১,৮৭৩ জনের শরীরে করোনা শনাক্ত, মারা গেছেন ২০ জন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ব্যক্তিগত গাড়ির অনুমতিতে ঈদ উপলক্ষে ঢাকা ছাড়ার হিড়িক মানুষের, মহাসড়কগুলোতে বেড়েছে ভিড়, এতে করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতির আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। ঈদের আগ মুহূর্তে রাজধানীর মার্কেট আর ফুটপাতের দোকানে বেড়েছে কেনাকাটা, নিত্যপণ্যের বাজারে ভিড় কিছুটা বাড়লেও সন্তুষ্ট নন বিক্রেতারা। দুরারোগ্য ক্যান্সারের মৃত্যু পথযাত্রী বাংলাদেশি শ্রমিক রানাকে চার্টার বিমানে দেশে পাঠিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন সিঙ্গাপুরের চিকিৎসকদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা গেল কিনা তা পর্যালোচনায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যে। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমের সভাকক্ষে সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন বা ফ্যাক্স নম্বরে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। শনিবার চাঁদ দেখা গেলে ঈদ হবে রবিবার, আর না দেখা গেলে ৩০ রোজা পূর্ণ হয়ে ঈদ হবে সোমবার। করোনা পরিস্থিতির কারণে এবার জাতীয় ঈদগাহে ঈদের জামাত হবে না। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদ উল ফিতরের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। দর্শক, জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সংবাদ সংগ্রহে এই মুহূর্তে বায়তুল মোকাররমে আছেন আমাদের সহকর্মী মিজানুর রহমান সবুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। মিজান সবুজ, জাতীয় চাঁদ দেখা কমিটির সভার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? নাদিরা, আপনি যেমনটি জানেন যে বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক, যেটি অভ্যন্তরীণভাবে বায়তুল মোকাররমে সেটি কিন্তু চলছে, এবং এখানে মন্ত্রী মহোদয়, যিনি এই মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল্লাহ, তিনি আসার কথা থাকলেও তিনি কিন্তু শেষ পর্যন্ত এখানে আসেনি। তবে ধর্ম মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ বায়তুল মোকাররমের ইমাম সহ সিনিয়র যারা ইসলামী চিন্তাবিদ আছেন তারা অনেকেই কিন্তু এখানে উপস্থিত আছেন। এবং আমরা যেমনটি জেনেছি যে ৬৪টি জেলার মধ্যে এরই মধ্যে ৩০টি জেলার থেকে তারা খবর পেয়েছে যে সেই ৩০টি জেলার কোথাও কিন্তু চাঁদ দেখার, শাওয়াল মাসের যে চাঁদ দেখার কোনো খবর পাওয়া যায়নি। তো তারা এখনও সেই তথ্যগুলো সংগ্রহ করছেন, এবং ৬৪টি জেলা থেকে সবগুলো খবর আসতে আরও হয়তো ১৫-২০ মিনিট সময় লাগবে বলে এখানকার এক কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। এবং সেই তথ্যের ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে এই যে বায়তুল মোকাররম মসজিদের মধ্যে যে আনুষ্ঠানিক ব্রিফ করার কথা, সেটি হয়তো আর কিছুক্ষণ পরে করা হবে। তবে যতটুকু তারা ধারণা করছেন যে আজকে আসলে চাঁদ দেখার সম্ভাবনা বাংলার আকাশে, বাংলাদেশের আকাশে খুব একটা সম্ভাবনা তারা দেখছেন না। তো এই হচ্ছে আমার কাছে থাকা সবশেষ খবর। নাদিরা। মিজান সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বায়তুল মোকাররম থেকে জাতীয় চাঁদ দেখা কমিটির তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিজান সবুজ। দেশে একদিনে করোনা শনাক্ত হয়েছে এই যাবৎকালের সর্বোচ্চ ১,৮৭৩ জনের। ১০,৭৩৪টি নমুনা পরীক্ষা করে পাওয়া গেছে এই ফলাফল। আর এই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৫২ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এইসব তথ্য জানানো হয়েছে। দিন যতই গড়াচ্ছে, করোনাও যেন তার ভয়াল রূপ দেখাচ্ছে। গত ২৪ ঘন্টায় ১০,৭৩৪টি নমুনা পরীক্ষা করে ১,৮৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এটাই দেশে একদিনে করোনা আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা। ৮ মার্চ করোনা শনাক্ত হওয়ার পর যেখানে প্রথম ৫,০০০ রোগী শনাক্ত হতে সময় নিয়েছে ৫০ দিন, সেখানে গত ৩ দিনেই করোনা শনাক্ত হয়েছে ৫,৩৪০ জনের। আর দিন দিন মৃত্যুর হারটাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ১,৮৭৩ জনকে, এবং এ পর্যন্ত ৩২,০৭৮ জন শনাক্ত হয়েছে। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২০ জন, এবং এ পর্যন্ত ৪৫২ জন। সুস্থ হয়েছেন ২৪ ঘন্টায় ২৯৬ জন, এবং এ পর্যন্ত ৬,৪৮৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০.২২% এবং মৃত্যুর হার ১.৪১%।
যে ২০ জন মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ৪ জন, চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ৮ জন, আর রংপুর বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ২ জন, আর সিলেট ও খুলনা বিভাগে মারা গেছেন ১ জন করে। গত ৫০ দিনে যে পরিমাণ রোগী শনাক্ত হয়েছিল, গত ৩ দিনে সেই পরিমাণ একই পরিমাণ রোগী শনাক্ত হয়েছে, এবং এখান থেকেই আমরা বুঝতে পারছি যে সংক্রমণের ভয়াবহতা আমাদের এখানে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, এবং এই সংক্রমণ বাড়তেই থাকবে এখন, কারণ এটা তো আমরা জানি যে জ্যামিতিক হারে বাড়ে। তো আমাদের এখনো সময় আছে সতর্ক হবার। এখনো আমরা যদি সেই আপনার মানুষের জনস্বাস্থ্য এবং ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার বিষয়টার উপরে যদি জোর দেই, তাহলেও হয়তো যে একটি পর্যায়ে আমরা যে থামাতে সক্ষম হব। গত ২৪ ঘন্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ২৮৬ জনকে, আর ছাড়া পেয়েছেন ৪১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৪,৩০৫ জন। গত ২৪ ঘন্টায় কোয়ারেন্টিনে গেছেন ২,৩২২ জন, আর কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন ২,০৮৮ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫৫,১৫৭ জন। আপনারা সচেতন থাকুন, সতর্ক থাকুন, নিজেকে সুরক্ষিত রাখুন। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। আসসালামু আলাইকুম। সারা দেশে পুলিশের ২ জন সহ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন, আর উপসর্গ নিয়ে সাবেক সিভিল সার্জন সহ মারা গেছেন আরও ৩ জন। এদিকে বিভিন্ন জেলায় বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগী। করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার রাত 11:15টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে মারা যান দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের পরিচালক মোর্শেদুল আলম। তার পরিবারের আরও ৫ সদস্যের করোনা শনাক্ত হওয়ায় নগরীর সুগন্ধা আবাসিক এলাকায় তাদের ভবনটি লকডাউন করেছে প্রশাসন। এদিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ কনস্টেবল মোহাম্মদ নেকাব্বর মারা গেছেন সকালে। রাজশাহীতে শুক্রবার রাতে করোনা আক্রান্ত মোশাররফ হোসেন নামের এক পুলিশ সদস্য মারা যান। তিনি মিশন খ্রিস্টান হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে পুলিশের ১২ সদস্য করোনায় মারা গেছেন। রাজশাহী আরআরএফে কর্মরত সাব ইন্সপেক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন দেশ ও মানুষের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে গত রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাকে নিয়ে এ পর্যন্ত মোট ১২ জন বীর দেশপ্রেমিক পুলিশ সদস্য দেশ ও মানুষের জন্য আত্মাহুতি দিলেন। করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়ার নাওগাঁও গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ জনে। নতুন করে আক্রান্ত হয়েছেন গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। খুলনায় করোনা উপসর্গে আফজাল হোসেন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে শনিবার ভোরে। তার বাড়ি নগরীর বসুপাড়ায়। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন আফজাল হোসেন। সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা উপসর্গে মারা গেছেন মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন আব্দুল মতিন। বান্দরবানে এই প্রথমবারের মতো করোনা উপসর্গে জাহিদুল ইসলাম নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। ডায়রিয়া ও জ্বর নিয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সাভারে ৮ পুলিশ সদস্য সহ নতুন করে আরও ৪২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ফায়ার সার্ভিসের ৩ কর্মী, আনসার সদস্য ৩ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্য সহকারী ও কয়েকজন গার্মেন্টস কর্মী রয়েছেন। শেরপুর সদর থানায় ৫ বছরের শিশুসহ ৪ পুলিশ সদস্য ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসের ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও গোপালগঞ্জে চিকিৎসক ও ব্যাংকার সহ ৪ জন, খাগড়াছড়িতে এক স্বাস্থ্যকর্মী সহ ৫ জন, নেত্রকোনায় জেলা ও দায়রা জজ সহ ২২ জন, বগুড়ায় ২৪ জন, রাঙামাটিতে ৩ জন, নোয়াখালীতে ৭৭ জন এবং জয়পুরহাটে ৮ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বিশ্বে গেল একদিনে আরও ৫,২৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৩,৪০,৬০ শতাধিক, আক্রান্ত ৫৩,৩৮,০০০-এর বেশি। করোনা মহামারীতে মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে শুক্রবার ১২৯৩ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে ৯৭,৬০০ শতাধিক নাগরিকের মৃত্যু হল। নতুন ২৪,০০০ সহ সেখানে মোট আক্রান্ত ১৬.৫ লাখের কাছাকাছি। ব্রাজিলে সেখানে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩,৩০,০০০। মারা গেছে আরও
9.5%। মৃতের সংখ্যা বেড়ে 21,100 ছাড়িয়েছে। এদিকে আবারও মৃত্যুর হার বেড়েছে ইউরোপে। এদিন সেখানে 1600-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে স্পেনে 988, যুক্তরাষ্ট্রে 351, রাশিয়ায় 150, ইতালিতে 130 ও ফ্রান্সে 74 জন মারা গেছে। এদিকে ভারতে করোনা আক্রান্ত হয়ে আরও 142 জনের মৃত্যু হয়েছে। মোট মারা গেছে 3,007 শতাধিক। শনাক্ত হয়েছে 1,26,000-এর বেশি। গোটা বিশ্বে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 21,78,000-এর বেশি। গ্রামে আপনজনদের সঙ্গে ঈদ করার জন্য শেষ সময়েও অনেকেই রাজধানী ছাড়ছেন। গণপরিবহন না থাকায় বিকল্প উপায়ে রাজধানী ছাড়ছেন এসব মানুষ। তবে ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজনেই ঢাকা ছাড়ছেন বলে জানান তারা। ঈদকে সামনে রেখে 30 মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হলেও করোনার সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় গণপরিবহন চলার অনুমতি দেয়নি সরকার। তবে অনুমতি মিলেছে ব্যক্তিগত গাড়িতে করে ঢাকা ছাড়ার, আর সে সুযোগে অনেকেই রাজধানী ছাড়তে শুরু করেছে। শনিবার সকালে গাবতলী গিয়ে দেখা যায় ব্যক্তিগত গাড়ির পাশাপাশি অনেকেই গ্রামের পথ ধরেছে ভাড়া করা গাড়ি, মাইক্রোবাসে করে। দূরের পথ এবং অনিরাপদ হলেও অনেকে যাচ্ছেন মোটরসাইকেলে করে। আমরা যাব ঝিনাইদহ, মূলত যাব আসলে ঈদের জন্য না, আমার মা অসুস্থ তো। ধান পাতান সব জমিতে পড়ে আছে, ধান কাটতে পারেন, ওই জন্য বাড়িতে যাচ্ছি এবং ঈদের উপলক্ষে। আমি যাব ওই ইয়াতে না চলে পাবনা যাব। হ্যাঁ, আমরা প্রথমে আরিচে যাব এখান থেকে। মনে আবেগের টানে মনে করেন যে যাইতেছি। এতদিন কাজ করছি, ছুটি পাইনি, তো এখন ছুটি দিচ্ছে আমাকে, এই জন্য যাচ্ছি। আর গণপরিবহন না থাকায় রেন্টে কার, মাইক্রোবাস আর মোটরসাইকেলের ভাড়াও হাঁকছে কয়েক গুণ বেশি। আমার বাড়িতে তো মনে করেন আমি খাটুইয়া, আমার বাড়িতে 4 জন খাওয়াই আছে। কেউ মনে করেন কোনো জায়গার থেকে কোনো কিছুর থেকে কিছু আইতে আছে না। মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলির আছি, তারা বাসা বাড়িতে খাবার খুবই কষ্ট, না পারে এদিকে বলতে, না পারে কিছু বল সইতে, তো বাধ্য হয়েই এখন এই রাস্তাটা আসতে হচ্ছে। আর এছাড়া কোনো ওয়ে ছিল না। তো যদি দৈনিক 1,000-2,000 টাকা হয় তাও সংসারটা চালানো যায় আর কি। এদিকে এভাবে রাজধানী ছাড়ায় গ্রাম অঞ্চলেও করোনা সংক্রমণের ঝুঁকির মুখে পড়তে পারে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। লোকজন তাদের বাড়িতে যাচ্ছেন এবং বিত্তশালী মানুষরাই হয়তো যাবেন, যেহেতু গাড়ি নিয়ে যাবেন। সুতরাং তাদের সঙ্গে অনেক মানুষের কিন্তু সাক্ষাৎ হবে, কাছাকাছি আসবেন। সেখানে যে তাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তার মধ্যেও সংক্রমণের ঝুঁকিটা বাড়বে। তাহলে আমরা বাংলাদেশের যে অনাক্রান্ত 80-70% এলাকা আছে, সেগুলো তো সংক্রমণ বাড়ানোর ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছি। রাজধানী ছাড়তে দিলেও গণপরিবহন চলতে না দেয়ায় ক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা। এই দৃশ্য দেখলে কে বিশ্বাস করবে এটি গাবতলী বাস স্ট্যান্ড, আর একদিন পরে বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। কিন্তু করোনা মহামারীর কারণে এটি এখন বাস্তবতা। এই অচল অবস্থা কাটিয়ে কবে একটি সুন্দর পৃথিবী আবার দেখতে পাবে, এটাই এখন সবার প্রত্যাশা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ব্যক্তিগত যান চলাচলে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় শেষ সময়ে বেড়েছে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ভিড়। ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কার, সিএনজি চালিত অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেল ও পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন তারা। এতে করে তাদের গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। এসব যাত্রীদের মধ্যে অধিকাংশই উত্তরাঞ্চলগামী। পুলিশের পক্ষ থেকে তাদের নানাভাবে সতর্ক করা হচ্ছে বলেও জানিয়েছে হাইওয়ে পুলিশ। এদিকে ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ, টঙ্গী, কালীগঞ্জ ও কালিয়াকৈর নবীনগর মহাসড়কে যাত্রীদের ভিড় দেখা গেছে। ঈদে বাড়ি যাওয়ার সুযোগ দেয়ায় করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতির আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। তাগিদ দিয়েছেন পরীক্ষা বাড়ানোর। এদিকে গণপরিবহন বন্ধ রেখে শুধু ব্যক্তিগত গাড়িতে ঢাকা ছাড়তে দেওয়ার সিদ্ধান্তকে চরম বৈষম্যমূলক বলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্বাস্থ্য খাতের দুর্বলতা কাটিয়ে ওঠারও পরামর্শ তাদের। করোনা সংক্রমণের প্রেক্ষাপটে করণীয় নিয়ে অনলাইন গোলটেবিল আলোচনার আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। পুরো আলোচনায় বারবারই উঠে আসে স্বাস্থ্য খাতের দুর্দশা ও সমন্বয়হীনতার কথা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, 44টি জেলায় করোনা সংক্রমণ কম হলেও ঈদে অবাধে বাড়ি যাওয়ার সুযোগ করে দেয় ঝুঁকির মাত্রা বেড়েছে। আমরা আত্মতৃপ্তিতে ভুগি যে আমাদের এখানে আবহাওয়া আমাদেরকে খাতির করবে, আমাদের এখানে ভাইরাসটা মিউটেট করে দুর্বল হয়ে গেছে। যখন শুরু হবে নিউ ইয়র্ক শহরের মতো গণহত্যার মতো মানুষ হত্যা, তখন কিন্তু এই সমস্ত আমাদের মূল্যায়ন, সরকারের আত্মতৃপ্তি, আমাদের আলোচনা সব ভেস্তে যাবে। ভাইরাসবাহী মানুষগুলোকে গ্রামে পাঠিয়ে দিচ্ছি,
যেখানে 44টি জেলায় পুরো জেলাতে সংক্রমণের হার 100 নিচে ছিল, আমরা ভীত হচ্ছি যে ঈদের ছুটির পর এটি লাফিয়ে 100 থেকে 1000 বা 10,000-এ চলে যায় কিনা। এমন বাস্তবতায় গণস্বাস্থ্যের কিটের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বক্তারা, তাগিদ দেন তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার। গণস্বাস্থ্যের কিটটার এই 10-12 দিন হয়ে গেল, এটা কি অবস্থা, এটা জাতি আমরা সবাই জানতে চাই এবং আমার মনে হচ্ছে এখন এটার খুবই প্রয়োজন। করোনা ভাইরাসকে আমরা নির্মূল করতে পারবো না, তাই আমাদের অভ্যাস পরিবর্তন এবং সচেতনতার কোনো বিকল্প নেই। ত্রাণে নানা অনিয়মে অসন্তোষের কথা জানান আলোচকরা, জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ তাদের। অভিযোগ করেন করোনার এই দুঃসময়েও থেমে নেই গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। স্বাস্থ্য ব্যবস্থাতে করোনার থেকে শিক্ষা নিয়ে আগামী বাজেটে যেন ব্যাপক বরাদ্দ দেওয়া হয়, এখানে যেন দুর্নীতি, স্বজনপ্রীতি, অদক্ষতা দূর করা হয়, এটা যেন রিয়েলাইজ করা হয় যে আমাদের অনেক খাতের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্স স্বাস্থ্য খাত। সরকারের যে অবস্থা অ্যাপ্রোচ আমার কাছে মনে হচ্ছে একটা বজ্র আটুনি, একটা ফসকা গেরো তারা সারাক্ষণ দিচ্ছেন। এই যে গাড়িওয়ালাদের বাড়িতে পাঠানো, তারা কি রোগ সঙ্গে করে নিয়ে যাচ্ছেন না গ্রাম থেকে সঙ্গে করে নিয়ে আসবেন আমরা জানি না, কিন্তু এই যে বৈষম্যমূলক বিত্তবানদের সপক্ষে এক ধরনের নীতি, কোন সরকার দেশ পরিচালনার ক্ষেত্রে এমন নীতি নিতে পারে না। পরিস্থিতির চাপে হুটহাট সিদ্ধান্ত না নিয়ে সুচিন্তিত পরিকল্পনারও তাগিদ দেন আলোচকরা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। করোনায় একেবারে ভিন্ন বাস্তবতার মধ্যে ঈদ যখন দরজায় কড়া নাড়ছে, তখন শেষ সময়ে খানিকটা সাহস নিয়েই রাজধানীর মার্কেটগুলোতে যাচ্ছেন অনেকে। আর কেনাকাটায় ফুটপাতও এখন পিছিয়ে নেই। আবার কিছু পোশাকের ব্র্যান্ড বড় মূল্য ছাড় দিয়ে হলেও ক্রেতা সংকট কাটানোর চেষ্টা করছে। নতুন জামা ছাড়া ঈদ কিছু মানুষের কাছে ভাবাই কঠিন, তাই তো শেষ সময় করোনার ঝুঁকি নেই মার্কেটগুলোতে যাচ্ছেন অনেকে। তো কেনাকাটা তো সব সময় করছি, এখন ওই একটা শখ মনের মধ্যে আর কি রয়ে গেছে, এর জন্য কিছু কেনাকাটা করি নাই। একটা পাঞ্জাবি নেওয়ার জন্য শুধু আসি যে ঈদের দিন আমরা পাঞ্জাবিটা পরে নামাজ পড়বো। কিছু মানুষ যারা আছে, যারা কেনাকাটা লাগবেই, করতেই হবে। দুনিয়া, ঢাকা, দেশ যাই হোক না কেন তাদের লাগবে, শুধুমাত্র তারাই কিনতেছে। এছাড়া স্বাভাবিক যে সেল টেল থাকার কথা, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, তাদের কোনো রেসপন্স নাই। কিছু ক্রেতা জানালেন যতটা সম্ভব কম দোকানে গিয়ে কেনাকাটা সারছেন। যে ভাইরাসটা হয়েছে এটা থেকে তো সবাই চায় যে জীবনটা বাঁচায় থাকতে, সেই জন্য আমরা এক জায়গা থেকেই করতেছি যে শেষ, এখন চলে যাব, আর কোথাও যাব না। ক্রেতা সংকটে ব্র্যান্ডের কিছু দোকান মূল্য ছাড় দিয়েছে, তাই সেসব দোকানে ভিড়ও কিছুটা বেশি। আসলে আমাদের হচ্ছে কাস্টমার আকর্ষণ করার জন্য যে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যারা আমাদের সেল অনেক কম, সেলটা একটু বৃদ্ধি করার জন্য। যদিও দোকানেরা বিক্রি নিয়ে হতাশার কথাই জানাচ্ছেন বারবার। আমি যেভাবে দাঁড়ায় আছি এইভাবে দাঁড়ায় থাকারও কোনো সিচুয়েশন থাকতো না, কাস্টমার প্রচণ্ড থাকতো, বাইরে থাকতো। ওই তুলনায় দেখা যাচ্ছে আপনি তো দেখতেছেন যে একদমই কাস্টমার নাই। এদিকে ফুটপাতেও এখন ক্রেতার উপস্থিতি দৃশ্যমান। বন্ধ মার্কেটের সামনেও বেচাকেনা চোখে পড়ে, সেখানে ক্রেতার সংখ্যা নেহাত কম নয়। 2 মাস ধরে বসতে পারি না, সেজন্য আমরা এখানে বসছি, 3 দিনের জন্য বসছি। মাল খুব ভালো আর কাস্টমার নিয়ে খুব পায়, টাকাও কমের মধ্যে পায়। আমাদের সবারই লকডাউন, সবারই অভাব। যারা মিডল ক্লাস এর ফ্যামিলি আছে, যারা আমরা তো যারা একদম নিম্ন মধ্যবিত্ত যারা আছি, তো তাদের তো অন্তত চলতে হয়। তো সব কিছু ম্যানেজ করে দেখা যায় যে আমরা এখানে মোটামুটি ভালো প্রোডাক্টই পাই। ফুটপাতেও পছন্দের পণ্য মিলছে বলছেন ক্রেতারা। মান নিয়ে খুব একটা মাথা ব্যথাও নেই তাদের। আমাদের সামর্থ্য নাই যে আমরা ওই মার্কেটেতে পেন নেব, আমাকে এখন এখান থেকে নিতে হবে। জিএম আহসান, বাংলা ভিশন, ঢাকা। ঈদের আগ মুহূর্তে রাজধানীর নিত্যপণ্যের বাজারে ভিড় কিছুটা বাড়লেও বিক্রেতারা বলছেন করোনার ভয়ে ক্রেতা উপস্থিতি কম। সংক্রমণের ঝুঁকিতে থাকা বাজারে অনেক বিক্রেতা মাস্কও পরছেন না। ক্রেতারা বলছেন বাজারগুলো সংক্রমণ মুক্ত রাখতে ব্যবস্থা নেওয়া জরুরি। মোহাম্মদপুরের টাউন হলে স্বাভাবিক সময়েই অন্য বাজারের চেয়ে ভিড় বেশি থাকে। ঈদের সময় তা আরও বেড়ে যায়, কিন্তু করোনা পরিস্থিতি সব অবস্থাকে পাল্টে দিয়েছে। ঈদের আগে বেশি চাহিদা থাকে মাংসের দোকানে, এরকম আশা নিয়ে দোকানিরা আয়োজনও করেছেন বেশি, কিন্তু সে আশায় গুড়ে বালি। লোকজনের ভিড়ের জন্য মানুষ বাজারে আসছে না, মহল্লায় পাড়া পাড়ায় গরু জবা হয়ে ভাগা নিয়ে দিচ্ছে, আমাদের এই বেচাকেনি নেই। ঈদে মাংসের পরই অবস্থান মশলা আর সেমাই চিনির। পুরো মাস ক্রেতা কম ছিল, ঈদের সময়ে এসেও তত ক্রেতা না থাকায় আক্ষেপ বিক্রেতাদের। বেচা কিনে মানুষ করোনার আগে যা বাজার করছে, এই ঈদের পরেও মনে লাগে কিনে এই অবস্থা, কোনো কাস্টমার নাই। ঈদ উপলক্ষে যে একটা চাহিদা, সেমাই চিনি
হ্যাঁ এগুলা, কিন্তু ঘি বাটার এগুলা একদম সীমিত, মানে কোনো বিক্রি নাই বললে চলে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বাজারগুলোকে সংক্রমণের জন্য অন্যতম ঝুঁকিপূর্ণ বলে আসছেন, কিন্তু তা সচেতন করতে পারেনি অনেক বিক্রেতাকে। মানে রাখা আছে, আমরা বুলেট আমি পড়তেছি এখন। আমার মাছ উপরে আছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির জন্য তো আসতে হচ্ছে ব্যবস্থা নিয়ে। আমি নিজেও একজন চিকিৎসক, বাধ্য হয়ে তারপর আসতে হচ্ছে। যারা এখানে বিক্রয় কর্মী তারা অনেক বেশি পরিমাণে আপনার সম্ভাবনার মধ্যে ঝুঁকির মধ্যে থাকে। যে সাধারণ যে ইয়েগুলা সিটি কর্পোরেশনের নির্ধারিত যে সেখানে ওরকম যথাযথ ব্যবস্থা নেওয়া হয় নাই। সচেতন ক্রেতারা মনে করছেন বাজারগুলোকে আরও বেশি মনিটরিংয়ের আওতায় আনা উচিত। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। একজন প্রবাসী বাংলাদেশের জন্য মানবিকতার অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন সিঙ্গাপুরের চিকিৎসকরা। করোনার লকডাউনে বিশ্বব্যাপী যখন বিমান যোগাযোগ বিচ্ছিন্ন, পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশি এই শ্রমিকের জন্য তহবিল গঠন করে চার্টার্ড বিমানে তাকে দেশে পাঠানোর ব্যবস্থা করেছেন তারা। দুরারোগ্য ক্যান্সারে মৃত্যু নিশ্চিত জেনেও জীবনের বাকিটা সময় সন্তানের কাছে কাটানোর প্রবল ইচ্ছে পূরণে সীমাহীন আনন্দে ভাসছেন বাবা রানা শিকদার। মহিবুল্লাহ মুহিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শফিকুল ইসলাম সাবু। এই দৃশ্য মৃত্যুর প্রহর গোনা এক হতভাগ্য বাবা ও সন্তানের ভালোবাসার বন্ধনের। মৃত্যু এখন কড়া নাড়ছে বাবা শিকদার রানার জীবনের দরজায়। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হওয়ার আগে রেমিটেন্স যোদ্ধা রানা সিঙ্গাপুরে কাজ করতেন। বেশ সুখেই চলছিল তার জীবন, কিন্তু হঠাৎ করেই ধরা পড়ে পাকস্থলীর ক্যান্সার। কিছুদিনের মধ্যেই তা ছড়িয়ে পড়ে পুরো পেটে। শত চেষ্টায়ও বিফল ডাক্তাররা। করোনার কারণে তাকে দেশেও পাঠানো সম্ভব হচ্ছিল না। কিন্তু বাবার মন কি এত অল্পতে দমে যাবে? নিজের সন্তানকে শেষবারের জন্য দেখার বেকুলতা রানার শরীরের যন্ত্রণাকে যেন আরো বাড়িয়ে তুলছিল। আমি ইচ্ছা পোষণ করেছিলাম যে আমি যখন মারাই যাবো যাতে আমি আমার ফ্যামিলিটার সাথে থাকতে পারি। যেহেতু আমার সময় নাই, আমি লাস্ট স্টেজে আছি, ওনারা যদি আমার এরকম সাহায্য সহযোগিতা না করতাম কখনো আসতে পারতাম না। রানার এই ইচ্ছে শক্তি আর ভালোবাসার বেকুলতা দেখে মন ভিজে যায় সিঙ্গাপুরের হাসপাতালের চিকিৎসকদের। নিজেরা ফান্ড গঠনের উদ্যোগ নেন, সফলও হন। অবশেষে একটি চার্টার্ড বিমানে করে শিকদার রানাকে পৌঁছে দেন বাংলাদেশে। তার সাথে এসেছেন হাসপাতালটির দুজন ডাক্তারও। হাতে সময় নেই, সর্বত্র লকডাউন। তারপরেও শিকদারের শেষ ইচ্ছে পূরণে আমরা একটি তহবিল গঠন করলাম। আমরা আমাদের বন্ধু বান্ধব, এনজিও এবং প্রবাসীদের নিয়ে কাজ করা সংগঠনের সাথে কথা বলে শিকদারকে তার পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করলাম। সবার প্রচেষ্টায় শিকদার তার পরিবারের কাছে ফিরতে পেরেছে। To get him back to his family in Bangladesh. ওর এই আকুতি দেখে সিঙ্গাপুরের ডাক্তারেরা খুব মানবিক দিক দিয়ে চিন্তা ভাবনা করে ওর জন্য অনেক চেষ্টা করার পরে ওর জন্য প্রাইভেট বিমান ভাড়া করে ওকে দেশে পাঠানোর ব্যবস্থা করে। পরে রানাকে নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পেলিয়েটিভ কেয়ারে। 1 মাস ধরে খাওয়া দাওয়া বন্ধ, ভরসা কেবল স্যালাইন। হাসপাতালে রেখে বিশেষ কোনো চিকিৎসা দেওয়াও সম্ভব নয় রানার। তাই জীবনের বাকি দিনগুলো নিজের বাড়িতেই ছেলের সাথে কাটাতে চান এই মৃত্যু পথযাত্রী। এরকম একটি মানুষের শেষ ইচ্ছা পূরণের জন্য এতগুলো মানুষের যে ঐকান্তিক প্রচেষ্টা, এতগুলো অর্থ যোগানের মাধ্যমে তাকে দেশে তার সন্তান এবং মায়ের কাছে পাঠিয়ে দেওয়ার মতন যেই আবেগ কাজ করেছে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল আসলে। এখন সন্তানের জন্য প্রবাসী বাংলাদেশি রানার ভালোবাসায় সাড়া দিয়ে সিঙ্গাপুরের চিকিৎসকদের এই মহতী উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ এখন অনেকেই। মানবতার এক অনন্য নজির স্থাপন করল সিঙ্গাপুরের চিকিৎসকরা। সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি শিকদার রানা ক্যান্সারে আক্রান্ত। তার শেষ ইচ্ছে সন্তানের কাছে দেশে ফেরা। করোনা পরিস্থিতিতে সারা বিশ্বে যখন বিমান যোগাযোগ বিচ্ছিন্ন, তখন তার জন্য বিশেষ বিমান ভাড়া করে দেশে ফেরার ব্যবস্থা করে দিলেন সেখানকার চিকিৎসকরা। মহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জীবন ও জীবিকার প্রয়োজনে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে ভারসাম্যমূলক পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, করোনা পরিস্থিতির মধ্যে অর্থনৈতিক বাস্তবতায় চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামুখী পদক্ষেপ প্রশংসার দাবিদার। জীবন বাঁচানো এখন অগ্রাধিকার, আবার জীবন বাঁচাতে জীবিকাও সচল রাখতে হবে।
করোনা পরবর্তী অর্থনৈতিক বাস্তবতা সময়ের চাহিদার সাথে সঙ্গতি রেখে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন জীবন ও জীবিকার প্রয়োজনে। প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে যেতে হলে ভারসাম্যমূলক পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই। সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর দক্ষিণখান থানা যুব দলের উদ্যোগে অসহায় কর্মহীন 500 পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, এই দুর্যোগেও মামলা হামলা গ্রেপ্তার গুম হওয়ার ভয় উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। এই সরকার জনবান্ধব নয় মন্তব্য করে তিনি অভিযোগ করেন, হাসপাতাল নির্মাণ না করে সরকার ফ্লাইওভার তৈরি করেছে তাদের নেতাদের পকেট ভারী করার জন্য। করোনা পরিস্থিতিতে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করা হয়েছে। এলাকার অসহায়দের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 31 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু। রাজধানীর নূরজাহান রোড গার্লস স্কুল, টাউন হল ও তাজমহল রোড সহ ওয়ার্ডের বেশ কিছু স্থানে দিনভর প্রায় 600 পরিবারের মাঝে নিত্যপণ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা 13 আসনের সংসদ সদস্য সাদিক খান। এদিকে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড এর পক্ষ থেকে 9000 নিম্ন ও মধ্যবিত্ত কর্মহীন অসহায়দের ঈদ উপহার দেয়া হয়েছে। সকালে ময়মনসিংহ নগরীর 36 বাড়ি কলোনির 120টি পরিবারে এসব উপহার পৌঁছে দেন লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুর রহমান রোমান। এর আগে নগরীর চুকাইতলা, গন্দ্রপা এবং গোহাইলকান্দি এলাকায় আর ডকের ব্যাটল গ্রুপ 21 ইস্ট বেঙ্গলের উদ্যোগে আরও 300 পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়। অন্যদিকে নরসিংদীর শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের অফিস সহকারী মোহাম্মদ মামুনুর রশিদ মামুন ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন দরিদ্র 300 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ তোফাজ্জল হোসেন মাস্টার উপস্থিত ছিলেন। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের করাচিতে বিমান দুর্ঘটনায় 99 আরোহীর মধ্যে 97 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সিন্ধু প্রদেশের কর্তৃপক্ষ। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে 2 জনকে। জীবিত উদ্ধার পাওয়াদের একজন 24 বছরের এক যুবক, অন্যজন ব্যাংক অব পাঞ্জাবের প্রেসিডেন্ট। পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা PI এর 320 এয়ারবাসটি 91 জন যাত্রী ও 8 জন ক্রিউ নিয়ে লাহোর থেকে করাচি যাচ্ছিল। জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরেই অবতরণের কথা ছিল এটির। বিমানটি 2 দফায় রানওয়েতে নামার চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর বিমানবন্দরের পাশের আবাসিক এলাকায় আছড়ে পড়ে। এতে ওই এলাকার বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। আহত হন স্থানীয় অন্তত 30 বাসিন্দা। দুর্ঘটনার পরপর উদ্ধার অভিযান শুরু হয়। যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা হয়েছে বলে জানিয়েছে দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এবারে ক্লেমেন্ট খেলার সংবাদ। আইসিসির গাইডলাইন মেনেই ক্রিকেট মাঠে ফেরানোর পরিকল্পনা বিসিবির। তবে এই মুহূর্তে সুরক্ষা বিবেচনায় করোনা উন্নতির অপেক্ষায় বোর্ড, জানিয়েছেন পরিচালক আকরাম খান। ঈদের পরে আলোচনা করে পরিস্থিতি অনুযায়ী গুরুত্ব দেওয়া হবে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের দিকে। আমরা আরো কিছুদিন ওয়েট করার পর দেখি আমরা কি করা যায়। ঈদের 3-4 দিন যাক, হয়তো সবকিছু, তারপরে আমরা বসে একটা সিদ্ধান্ত নেব কি করা যায়। আইসিসি যে গাইডলাইন দিয়েছে সেটা আমরা ফলো করব। দুটোটাই ইম্পর্টেন্ট, বাট ডোমেস্টিকটা যখন সময় তখন তো আমরা ডোমেস্টিক করবো, বাট ইন্টারন্যাশনাল তো ভেরি ইম্পর্টেন্ট। ওটা তো করবোই, ওটা নিয়ে তো আমরা স্টিল কাজ করছি। এখন তো রেনি সিজন চলে আসবে, যেটাই আমরা সুযোগ পাবো আমরা সেটাই করবো, ডোমেস্টিক বলে না ইন্টারন্যাশনাল বলে। সংবাদ শেষ করবো বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশের কোথাও আজ শাওয়ালের চাঁদ দেখা যায়নি। সোমবার পবিত্র ঈদ উল ফিতর। দেশে একদিনে এ যাবৎকালে সর্বোচ্চ 1873 জনের শরীরে করোনা শনাক্ত, মারা গেছেন 20 জন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ব্যক্তিগত গাড়ির অনুমতিতে ঈদ উপলক্ষে ঢাকা ছাড়ার হিড়িক মানুষের। মহাসড়কগুলোতে বেড়েছে ভিড়। এতে করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতির আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের।
ঈদের আগ মুহূর্তে রাজধানীর মার্কেট আর ফুটপাতের দোকানে বেড়েছে কেনাকাটা। নিত্যপণ্যের বাজারে ভিড় কিছুটা বাড়লেও সন্তুষ্ট নন বিক্রেতারা। দুরারোগ্য ক্যান্সারের মৃত্যু পথযাত্রী বাংলাদেশি শ্রমিক রানাকে চার্টার বিমানে দেশে পাঠিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন সিঙ্গাপুরের চিকিৎসকদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকায় ধন্যবাদ।